বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দের পুণ্যের প্রাঙ্গণ স্মৃতিকথা কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে এভাবে কিছু বলার জন্য আমাকে উৎসাহিত করবেন। গুরুব্রাথা সঞ্জয় কুমার ভট্টাচার্য বলেছেন, আমি তখন কলকাতায় এসেছি, ঠাকুরের নির্দেশে MA পড়ছি, বহিরাগত ছাত্র হবে, পরীক্ষা দেব, কারণ সংসার চালাবার জন্য চাকরি করতে হবে। বহুদিন আগে ঠাকুর আমাকে বলেছিলেন, তুই বামুনের ছাওয়াল, চাকরি করবি। এবার কিন্তু স্বচ্ছন্দে সম্মতি দিলেন। এর আগে ঠাকুর একটি খাতায় আমাকে দিয়ে সই করিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আমি ডক্টরেট হব। সে খাতাটিতেই আরও অনেকের নাম ছিল। শ্রী শ্রী ঠাকুর মহাপ্রয়াণের পর পূজনীয় বরদা সেই খাতার নামগুলি একটা তালিকার মতো করে ট্রলারে টানিয়ে রেখেছিলেন। ঠাকুর আমাকে বারে বারে তাগাদা করেছিলেন, আমি বেঁচে থাকতে থাকতে ডক্টরেট করে নিস। ভালোভাবে MA পাশ করে ডক্টর আশুতোষ ভট্টাচার্যের কাছে গবেষণা শুরু করেছিলাম। পড়াশোনা করি, ন্যাশনাল লাইব্রেরিতে নানান জায়গায় যখন টেক খেয়ে যাচ্ছি, ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করছি, অবশ্যই যতটা আকাঙ্ক্ষা নিয়ে কাজ লাগা উচিত ছিল আমার তা ছিল না। আমার ভিতরে যথেষ্ট পরিমাণে ভণ্ডামি ছিল। ঠাকুরকে এইসব প্রশ্ন করার পেছনে উদ্দেশ্য ছিল ঠাকুরকে একটু ঠেকিয়ে রাখা, অর্থাৎ তাকে জানান দেওয়া যে আমি লেগে আছি। এখন বাসি নয়ন ঝলে, আমি তাকে সুখী করতে পারিনি। সে আমার আলস্য, ভণ্ডামি ও লজ্জা। তাই বোধ করি সুখী হওয়ার অধিকারও আমি হারিয়ে ফেলেছি। চাকরি, টিউশনি, পড়াশোনা ও ঠাকুরের কাজ করছি। শেষে ঠাকুরের কাছ থেকে তখন করছি শ্রী সত্যভূষণদের নির্দেশে। শ্রদ্ধেয় সত্যদার বাড়ি কলকাতার হাজরা মোড়ের পূর্বে 8 নং নফরকুণ্ডু লেনে। সত্যদা অবসরপ্রাপ্ত বিচারক। দীর্ঘদিন তার পরিবারের সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুরকে এর সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল, আজও আছে। তিনি ইষ্টপ্রাণ সুরসিক ছিলেন। তার একতলার বসারে ঘরে একটা জোরালো আড্ডা বসত। ঘরটি সুন্দর করে সাজানো, দামি সোফা সেট, মেঝেতে পুরু রঙিন কার্পেট, পিতলের ঝকঝকে ফুলদানি, একটি টুলের উপর নানান কারুকার্যকর্তা পিতলের থালাইয়ের উপর অপূর্ব সুন্দর বুদ্ধমূর্তি, দামি ও সুরুচিপূর্ণ ওয়াল হ্যাঙ্গিং, আভিজাত্য, রুচি ও সম্পত্তির পরাকাঠা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নানান নির্দেশ আসত তার কাছে, আমাদের কাছে লাগিয়ে তা তিনি সম্পূর্ণ করতেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বিষয়ে নানান কথা উঠত। তিনি তার সশক্তভাবে হাস্যরসিকতার মধ্যে দিয়ে নানান কথা ও নানানভাবেই বলতেন। নানা অভাব অনটন থাকলে ঋত্বিক ও কর্মীদের মধ্যে হাসি, আনন্দ, রস গ্রাহ্য তার করতে ছিল না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন রসস্বরূপ, তাই সৎসঙ্গে সব সময় আনন্দ দ্বারা বইয়ে চলতে অকুণ্ঠ বা বকুণ্ডের প্রবাহে সত্যদার রসিকতার একটু পরিচয় দিচ্ছি। একদিন সন্ধ্যার সময় আমি তার আসরে যেতেই বসলেন। এবার উৎসবে সাহিত্য সভার প্রধান অতিথি রূপে যারা ছন্দ মানে শ্রী চারুচন্দ্র
চক্রবর্তীকে নিয়ে যেতে হবে। সঞ্জয়, তুমি তো সাহিত্য টাইত্য করো, এই দায়িত্ব ঠাকুর তোমার উপর ছেড়ে দিয়েছেন। পরে অনেক সাহিত্য প্রতিষ্ঠিত ব্যক্তিকে আমি আশ্রমে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সব ক্ষেত্রে আমিও তাদের নাম উল্লেখ করেছিলাম এবং সত্যদা সমর্থন করেছিলেন। এই একটি মাত্র ক্ষেত্রে ঠাকুরের নির্দেশ ছিল। আমি ঠিকানা জোগাড় করেই রেখেছি, এই বলে একটা স্লিপ কাগজে জরাসন্ধের ঠিকানা ও পদ নির্দেশ দিয়ে দিলেন। সত্যতার অধীনে ওর সঙ্গে কাজ করার মজা ছিল এই রকম, যেই নানান খবর তিনি রাখতেন এবং কোনো কাজ দেওয়ার সময় সেই সংক্রান্ত যাবতীয় খবর তিনি দিয়ে দিতেন। ঠিকানা দেওয়ার পর তিনি চারুবাবুর নানান বইয়ের সম্বন্ধে আলোচনা করলেন। অবশ্যই চারুবাবুর প্রায় সব বইই আমার পড়া ছিল, কিন্তু সত্যদা যত গভীরভাবে বিশ্লেষাত্মকভাবে আলোচনা করলেন তা শোনাটা আমার পক্ষে একটা বিরাট লাভ। সারাদিনই চারুবাবুর নিউ আলিপুরের বাড়িতে বিভিন্ন বক্তরা আমিষ আজিব। তিনি তার দোতলার বসার ঘরে আমাকে বসালেন। আমি প্রস্তাব পেশ করাতেই তিনি তা গ্রহণ করলেন। উপরোক্ত শ্রী ঠাকুর ও আশ্রম সম্বন্ধে নানান কথা ও নিন্দাবার্তা বলতে শুরু করলেন। সেই সব কথা ও কথোপকথন লিখছি না, তবে সেখান থেকে তিনি ঘুরে দাঁড়ালেন, অর্থাৎ তার মনোভাবের পরিবর্তন হলো, সেই এই অংশটি বর্ণনা করছি যথাসম্ভব তার জবানিতে। আমি তখন বহরমপুর জেলার সাহেব। আমার অধীনে একজন সৎসঙ্গী কাজ করতেন। এই সৎসঙ্গীটি ঠাকুরের প্রেমে প্রায় উন্মুক্ত। মাইনে পেয়ে সব টাকা ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন। কিভাবে তার সংসার চলবে তা একবারও ভাবতেন না, শুধু ভাবতেন ঠাকুরের সংসার ঠাকুরে চালিয়ে নেবেন। তারা যে কি কষ্টে অনাহারে অদ্যাহারে দিন কাটাতেন তা বর্ণনা নাও করা যায় না। আমি যদি কোনো দিন এই হাঁড়ি মিষ্টি নিয়ে যেতাম তার কোয়ার্টারে, বউটিকেও তার অনিমেই এমনিতেই তো প্রায় খাওয়াই জোটে না, শাড়ির অবস্থা না বলাই ভালো। দূর থেকে মিষ্টির হাঁড়ি হাতে আমাকে আসতে দেখে সে প্রায় ছুটি এসে হাঁড়িটি কিনে নিয়ে ঠাকুরের ছবির সামনে রাখত। তারপরে বিনতি প্রার্থনা করে পরে সবাইকে প্রসাদরূপে ওই মিষ্টি খেতে দিত। এই কাহিনীটি বলার পর চারুবাবু আমাকে চেপে চুপে ধরলেন। আপনি বলুন তো, এই জঘন্য কি ভালো? নিঃসংসারের ভরণ পোষণের জন্যই তো চাকরি বা অন্য কাজ করা। উত্তরে আমি বললাম, অনেকেরই তো অনেক অবজেকশন আছে, আর সেই অবজেকশনের জন্য রাজ সম্পত্তি, মান সম্ভ্রম সব নষ্ট হয়। মেয়ে ছেলের অবজেকশনের সম্পত্তি উড়িয়ে দিয়ে সংসারে আগুন জ্বালিয়ে কত লোক ভিখারি হয়েছে। তার পরিচয় তো আপনার চাকুরি জীবনে খুব একটা দুর্লভ ছিল না। এই সৎসঙ্গে পরিবারটি তাদের গুরুর প্রতি চরম আসক্তি ও আপনার বাসায় অবজেকশন বা ঈশ্বরের প্রতি অটল প্রেম কি ওই অবজেকশন বা আসক্তির চেয়ে খুব একটা বেশি খারাপ? যদি বেশি খারাপই হতো তবে কি মিষ্টির হাঁড়ি হাতে আপনি তাদের বাড়িতে যেতেন? এই উত্তরে চারুবাবু আশা করতে পারেননি। এরপর তার সাহিত্য কর্মের সম্বন্ধে আলোচনা শুরু করলাম, কিন্তু তিনি মনোযোগ দিতে পারলেন না। কিছুক্ষণ অমনোযোগী রকমে এদিক ওদিকে কথা চলল। হঠাৎই সুসাহিত্যিক লোকপাঠ রচয়িতা জরাসন্ধ বললেন, আমি রাজি, একবার গিয়ে দেখে আসতে হবে। হঠাৎ সেই আপনি রাজি হলেন। এরপরও সব দিক ভেবে দেখলেন, না,
মানে জরাসন্ধের সন্ধি বিচ্ছেদ আমি করে ফেলেছি। আরও আশ্চর্য হয়ে চারুবাবু বললেন, তার মানে? আমার পরিচয় আপনি জানেন না? একটা বিরাট আশ্রমের পক্ষ থেকেই আমি আপনাকে আমন্ত্রণ জানাতে পারি কি না এই প্রশ্নই তুললেন না, আর জপাত করে রাজি হয়ে গেলেন। ওহ, তুমি দেখছি উল্টো প্যাঁচ দিচ্ছ। আপনার চিন্তা নেই, আমি বগ্নবুত দূত মাত্র, সঠিক লোকের কাছ থেকেই আপনার আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে দাদা ওই দিন অত বিহ্বল হয়ে গিয়েছিল এবং সমালোচনা করে আবার যাবার জন্য প্রস্তুত হয়েছে। এগুলো সব পরম দয়ালের খেলা, এগুলো সব পরম দয়ালের লীলা। আমরা ভাবতে পারি না, জানতে পারি না কখন পরম দয়াল আমাদের দিয়ে কি কি কাজ করাচ্ছে, কিভাবে আমরা আগামী দিনগুলো অতিবাহিত করব, সেদিকে আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। সেই জন্য আমাদের দুঃখ দুর্দশা প্রতিনিয়ত আমাদের চলে যাচ্ছে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এ বলে শেষ করলাম। জয় গুরু।